নমস্কার বন্ধুরা, ভারতের হয়ে খেলতে পারবে রয় কৃষ্ণারা। 16টা নতুন দল নিয়ে নতুন করে টুর্নামেন্ট চালু করছে এআইএফএফ। আপুইয়া হামজাকে গামছা পরাবে। তো এই সমস্ত ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট আপডেট নিয়েই তোমাদের মধ্যে এই ভিডিওতে আলোচনা করার আছে। সেক্ষেত্রে তোমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা না স্কিপ করে তোমরা পুরোটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভারতীয় ফুটবলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি 16টা দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমাদের এর আগেই জানিয়েছি এআইএফএফ ও এফএসডিএল এর মধ্যে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই বছর শেষেই, যার ফলে নতুন করে আবার চুক্তির বিষয়ে এফএসডিএল এবং এআইএফএফ এই দুই পার্টি কিন্তু বৈঠকে বসেছিল। আর সেই প্রাথমিক বৈঠক থেকে যে লেটেস্ট আপডেটগুলো উঠে এসেছে সেটা হচ্ছে, প্রথম চুক্তি অনুযায়ী প্রতি বছর এফএসডিএল তারা এআইএফএফকে বাৎসরিক 50 কোটি টাকা করে প্রদান করত, এবং এই চুক্তি অনুযায়ী 10 বছরের কন্ট্রাক্ট হয়েছিল এই দুই পক্ষের মধ্যে। এবং দীর্ঘ 10 বছর ধরে এফএসডিএল তারা তাদের চুক্তি অনুযায়ী চলার কারণে তাদের প্রায় 5,000 কোটি টাকা লস হয়েছে ভারতীয় ফুটবল টুর্নামেন্ট থেকে, তেমনটাই কিন্তু তারা জানিয়েছে। আর সেই কারণেই এফএসডিএল তারা এআইএফএফ এর সাথে লা লিগা বা ইউরোপিয়ান মডেলের মতন নতুন চুক্তি করতে চাইছে, যেখানে সেই নতুন চুক্তি অনুযায়ী এফএসডিএল তারা এআইএফএফকে এবার থেকে মোট লাভের 14% শেয়ার দেবে, এবং বাকি 86% এফএসডিএল এবং আইএসএল এর পার্টিসিপেট করা ক্লাবগুলির মধ্যে ডিভাইড করা হবে। এর পাশাপাশি এফএসডিএল তারা এটাও জানিয়েছে তারা শুধুমাত্র আইএসএল এবং জাতীয় দলের ম্যাচগুলোর ব্রডকাস্টিং রাইট নিজেদের হাতে রাখবে, সেহেতু আর বাকি সমস্ত টুর্নামেন্টগুলোতে নতুন স্পন্সর জোগাড় করে এআইএফএফ তারা এক্সট্রা আয় করতে পারবে। তো গত বৈঠকগুলিতে এইরকমই নতুন প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে এফএসডিএল এর তরফ থেকে এআইএফএফ এর কাছে, এবং এআইএফএফ তারা জানিয়েছে এই বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করবে এবং তারপর তারা এফএসডিএল এর এই নতুন চুক্তির বিষয়ে তাদেরকে জানাবে। তো এআইএফএফ এর বক্তব্য অনুযায়ী তারা এফএসডিএল এর এই নতুন চুক্তিতে কিন্তু তেমন একটা রাজি নয়। আর এফএসডিএল এর নতুন চুক্তিতে এআইএফএফ রাজি না হওয়া মানে আগামী মৌসুমে আর আইএসএল হবে নাকি সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে এআইএফএফ যদি এফএসডিএল এর সাথে নতুন চুক্তি নাও করে, তবুও তারা অন্য উপায়ে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তথা আইএসএলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। কারণ এই আইএসএল এর কারণেই ভারতীয় ফুটবল কিন্তু আবারও নতুন করে পরিচিতি লাভ করেছে। আর সেই কারণেই যাতে আগামীতেও আইএসএল এর মতন টপ টায়ার লিগের টুর্নামেন্টটা বন্ধ না হয়ে যায়, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে এআইএফএফ। আর এই বিষয়ে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে, যদি আগামীতে এফএসডিএল এর সাথে এআইএফএফ আর নতুন করে চুক্তি না বাড়ায়, তাহলে ভারতীয় ফুটবলের নতুন এক টুর্নামেন্টের আগমন ঘটাতে চলেছে এআইএফএফ, এবং এই নতুন টুর্নামেন্টের পুরো দায়িত্বেই থাকবে এআইএফএফ, যেখানে অন্য কোনো কর্পোরেট পার্টির হাতে আর দায়িত্ব দেওয়া হবে না। তবে নতুন কোনো স্পন্সর আসলে তাদেরকে নিয়েই এগিয়ে চলবে এআইএফএফ। তো এই নতুন টুর্নামেন্টটার বিষয়ে এআইএফএফ এর তরফ থেকে যে একটা মডেল স্ট্রাকচার জানানো হয়েছে সেটা হচ্ছে, এই নতুন টুর্নামেন্টটা চালু হবে মিনিমাম 16টা দল নিয়ে, যেখানে আইএসএল থেকে 10টা দল এবং আই লিগ থেকে 6টা দল থাকবে, এবং ভবিষ্যতে আরও দল বাড়ানোও হতে পারে। এবং এই 16টা দলকে এন্ট্রি ফি হিসাবে 4 কোটি টাকা করে দিতে হবে। সেক্ষেত্রে 16টা দল 4 কোটি টাকা করে দিলে মোট টাকার পরিমাণটা হয়ে দাঁড়াবে 64 কোটি টাকা। তো এই 64 কোটি টাকার মধ্যে 30 কোটি টাকা থাকবে এআইএফএফ এর কাছে, এবং বাকি 34 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা খরচ করা হবে আইএসএল এবং বাকি টুর্নামেন্টগুলির ব্রডকাস্টিংয়ের পেছনে, এবং বাকি 14 কোটি টাকা এক্সট্রা খরচের জন্য রাখা হবে। এবং সেই নতুন টুর্নামেন্টের থেকে যে মোট লাভটা হবে, সেই লাভের অংশের থেকে 20% শেয়ার রাখবে এআইএফএফ, এবং বাকি 80% শেয়ার পার্টিসিপেট করা দলগুলির মধ্যে ভাগ করে দেওয়া হবে। তো এইরকমই একটা নতুন টুর্নামেন্টের স্ট্রাকচার কিন্তু প্রকাশ্যে এনেছে এআইএফএফ, যদি ভবিষ্যতে এফএসডিএল এর সাথে তাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। তো এবার বলি, যদি এইরকম একটা টুর্নামেন্ট হয় তাহলে কিন্তু সত্যিই ভালো হবে, কারণ আইএসএল এর দলগুলির পাশাপাশি আই লিগ থেকেও একাধিক দল তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে, যার কারণে আখেরে ভারতীয় ফুটবলের কিন্তু লাভ হবে। তবে প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এইরকম টুর্নামেন্ট আয়োজন করতে পারবে এআইএফএফ? আর যদি আয়োজন করেও তাহলে সেটা হুবহু বর্তমানে আইএসএল এর মতন প্রফেশনালিজম হবে নাকি, সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। কারণ যদি এইরকম নতুন টুর্নামেন্ট অনুষ্ঠিত করে এআইএফএফ, এবং সেই টুর্নামেন্টটা যদি আই লিগের মতন গাছাড়া মনোভাব নিয়ে অনুষ্ঠিত করে তারা, তাহলে আইএসএল এর মতন কিন্তু অতটা জনপ্রিয়তা লাভ হবে না সেই নতুন টুর্নামেন্টে, যার ফলে ভবিষ্যতে আর কিন্তু নতুন কোনো এঙ্গেজমেন্ট হবে না পরবর্তী জেনারেশনের এই ভারতীয় ফুটবল টুর্নামেন্ট নিয়ে। এছাড়া সবথেকে বড় বিষয় হচ্ছে, যদি এইরকম টুর্নামেন্ট ইমপ্লিমেন্ট করে এআইএফএফ, তাহলে কিন্তু এই টুর্নামেন্ট থেকে ফায়দা কিন্তু আখেরে তুলবে এআইএফএফ, কারণ এন্ট্রি ফির 30 কোটি টাকা এআইএফএফ তারা নিজের কাছে রাখবে। এছাড়া 14 কোটি টাকা যে অতিরিক্ত খরচের জন্য রাখা হয়েছে সেখান থেকেও কিন্তু পকেট ভরবে এআইএফএফ। এর পাশাপাশি আবার লাভের 20% শেয়ারও তারা রেখে দেবে, মানে কিন্তু প্রায় সেই 50 কোটি টাকাই আবারও হাতানোর চেষ্টা করছে এআইএফএফ।
তো এআইএফএফ তারা বাৎসরিক যে 50 কোটি টাকা করে পাচ্ছে এফএসডিএল এর কাছ থেকে, সেই টাকার মধ্যে কত টাকা তারা ভারতীয় ফুটবলের উন্নতির জন্য খরচ করেছে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট সংশয় রয়েছে। সেক্ষেত্রে আদতেও এআইএফএফ তারা আমাদের ভারতীয় ফুটবলের জন্য কতটা উপযোগী সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে সকল ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ভবিষ্যতে এফএসডিএল এবং এআইএফএফ তারা নতুন করে চুক্তি করে নাকি এআইএফএফ তারা নতুন টুর্নামেন্ট চালু করে ভারতীয় ফুটবলে। তো বন্ধুরা, তোমাদের মতে 16 দলের নতুন টুর্নামেন্ট চালু হলে এটা বেটার হবে নাকি এফএসডিএল এর সাথে এগিয়ে চলাটা বেটার হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ওসিআই বা পিআইও প্লেয়ারদের নিয়ে। তো এই ওসিআই বা পিআইও প্লেয়ার মানে হচ্ছে আমাদের ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা, যারা ভারতীয় বংশোদ্ভূত হয়েও তারা বর্তমানে বিদেশে থেকে তারা বিদেশি ফুটবলে নিজেদের কেরিয়ারটাকে সেটেল করেছে। তো আমাদের মতন সকল ভারতীয় ফুটবল প্রেমীদের মনের মধ্যে একটাই কথা সবসময় ঘোরাফেরা করে যে কবে আমাদের ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা আমাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবে এবং কবে আমাদের ভারতীয় ফুটবলে আরও উন্নতি লাভ করবে। তবে সবশেষে যখন একটা নিয়ম মনে পড়ে যায় তখন কিন্তু আমাদের এই স্বপ্নেতে রীতিমতন জল ঢেলে দেওয়ার মতন অবস্থা হয়ে যায়। আর সেই নিয়মটা হচ্ছে আমাদের ভারতীয় ল অনুযায়ী কোনো ভারতীয় মানুষ তারা দুটো দেশের সিটিজেনশিপ বা পাসপোর্ট বহন করতে পারবে না। যদি কেউ অন্য দেশের সিটিজেনশিপ নিতে চায় তাহলে তাকে ভারতীয় সিটিজেনশিপ ক্লোজ করতে হবে। আবার যদি কেউ অন্য কোনো দেশের মানুষ তারা ভারতীয় সিটিজেনশিপ পেতে চায় তাহলে তাকে সেই দেশের সিটিজেনশিপটাকে ক্লোজ করতে হবে। মানে মোদ্দা কথা বলতে গেলে ভারতীয় কোনো নাগরিক তারা একসাথে দুটো দেশের পাসপোর্ট ক্যারি করতে পারবে না। আর এই কারণেই আমাদের বংশোদ্ভূত যে সমস্ত প্লেয়াররা যারা বর্তমানে বিদেশি লিগে খেলছে তারা কিন্তু আমাদের জাতীয় দলের হয়ে খেলতে পারবে না। তবে বাংলাদেশের মতন দেশ তারা কিন্তু তাদের দেশের ডুয়েল সিটিজেনশিপ চালু করে হামজা চৌধুরীর মতন প্লেয়ারদের তারা তাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করার সুযোগ দিয়েছে। আর এই বিষয়টা জানার পরই এআইএফএফ এর ভূমিকা নিয়ে রীতিমতন প্রতিবাদের ঝড় বাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে। তবে অবশেষে কল্যাণ চৌবে তিনি কিন্তু এবার এই বিষয় নিয়ে একটা বড় সুখবর দিয়েছেন ভারতীয় ফুটবল লাভার্সদের জন্য। তো তিনি যেমনটা জানিয়েছেন তিনি সমস্ত ওসিআই বা পিআইও প্লেয়ারদের সাথে কথাবার্তা বলবেন তারা আমাদের ভারতীয় ফুটবলে আসতে রাজি কিনা, এবং সেই মতনই তিনি আমাদের জাতীয় দলে সেই সমস্ত প্লেয়ারদের খেলানোর ব্যবস্থা কিভাবে করা যায় এই নিয়ে তিনি উপরমহলের সাথে আলোচনা করবেন। তো সত্যি যদি কল্যাণ চৌবে তিনি এইরকম একটা নিয়ম চালু করতে পারেন তাহলে কিন্তু এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট হয়ে যাবে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে। তবে সবশেষে একটাই কথা, সত্যিই কি এটা সম্ভব? কারণ এমনটা করতে গেলে ভারতীয় ডুয়েল সিটিজেনশিপের নিয়মকানুনে অনেক কিছু কিন্তু পরিবর্তন করতে হবে। তবে যদি সেন্ট্রাল পার্টি তারা আমাদের ভারতীয় ফুটবল নিয়ে চিন্তিত থাকে এবং কল্যাণ চৌবে তিনি যদি তাদেরকে কনভিন্স করাতে পারে তাহলে হয়তো এই বিষয়ে একটা যে কোনো সুরাহা মিলতেই পারে। সেক্ষেত্রে এখন আমাদের সকল ভারতীয় ফুটবল প্রেমীদের অধীর আগ্রহে বসে থাকতে হবে কবে তাদের এই স্বপ্নটা সত্যি হবে। তো বন্ধুরা, তোমাদের মতে এই স্বপ্নটা কি কখনো বাস্তবায়িত হবে বলে মনে হয়, নাকি কল্যাণ চৌবে তিনি সকল সমর্থকদের শান্ত করার জন্য এইরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে বর্তমানে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মুখে সবথেকে চর্চিত নাম তথা হামজা চৌধুরীকে নিয়ে। তো এই হামজা চৌধুরী তিনি হচ্ছেন বাংলাদেশের বংশোদ্ভূত খেলোয়াড় যিনি বর্তমানে খেলছেন ইংল্যান্ডের সেকেন্ড টায়ার লিগে। তো এই হামজা চৌধুরীকে বাংলাদেশের ফুটবল ফেডারেশন তাদের জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র দিয়েছেন, এবং এই হামজা চৌধুরী সে আগামী 25 তারিখ ভারতের বিরুদ্ধে খেলার জন্য সে বাংলাদেশের জাতীয় দলের সাথেও যোগ দিয়ে দিয়েছে। এবং হামজা চৌধুরী সে বাংলাদেশে পা দিয়ে সে জানিয়েছে সে ভারতীয় দল নিয়ে বেশি চিন্তিত নয় এবং আগামী 25 তারিখ তারা ভারতকে লজ্জাজনক একটা হারের সম্মুখীন করাবে। তো এই হামজা চৌধুরী সে বাংলাদেশে পা দেওয়ার পর থেকেই বাংলাদেশের ফুটবল যেন ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম স্থানে চলে এসেছে তেমনটাই কিন্তু মনে করছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তাদের মতে ভারতীয় ফুটবলের যা মোট মার্কেট ভ্যালু তার কাছাকাছি মার্কেট ভ্যালু একারই হামজা চৌধুরীর। আর সেই কারণে হামজা চৌধুরী একাই যথেষ্ট আগামী 25 তারিখ ভারতকে হারানোর জন্য। তো বাংলাদেশের সেই সমস্ত ফুটবল প্রেমীদের জানিয়ে রাখি, ফুটবল একজনে খেলে না, ফুটবলটা খেলা হয় 11 জনে। সেক্ষেত্রে একজন প্লেয়ার যে ভারতকে হারিয়ে দেবে সেই কল্পনা থেকে তাদেরকে কিন্তু এবার বেরানো দরকার। তবে অবশ্য বাংলাদেশের মানুষগুলো মুখেই কিন্তু বাতলা দিতেই এক্সপার্ট, সেক্ষেত্রে তাদেরকে জলের মতন বোঝালেও যে কোনো জিনিস তারা বুঝবে তেমনটা কিন্তু মনে হয় না, কারণ কথায় আছে আবার ফাঁকা কলসি বাজে বেশি। তো বাংলাদেশের সেই সমস্ত ফুটবল প্রেমীদের জানিয়ে রাখি, তোমরা হামজা চৌধুরীকে নিয়ে লাফাচ্ছ সেটা ঠিক আছে, তবে তোমরা এটাও মনে রাখো আমাদের কাছে কিন্তু আপুইয়া রয়েছে, যে আপুইয়া বর্তমানে ভারতীয় ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার, এবং আপুইয়ার যা কোয়ালিটি তাতে সে কিন্তু যে কোনো বিদেশি লিগেই খেলার ক্ষমতা রাখে। ইভেন মুম্বাই সিটি এফসি দলের হয়ে আল হিলালের বিরুদ্ধে আপুইয়া কেমন খেলেছে সেই খেলাটার হাইলাইটসটাও একবার দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের ফুটবল প্রেমীদের। এবং আপুইয়ার পাশাপাশি লিস্টন কোলাস ও সন্দেশ জিঙ্গান, সুনীল ছেত্রী, বিশাল কায়েত, নাওরেম ময়সিংদের মতন টপ ক্লাস প্লেয়াররা রয়েছে কিন্তু আমাদের কাছে। তো আমরা কখনো কিন্তু একজন প্লেয়ারকে নিয়ে গর্ববোধ করি না,
কারণ আমাদের কাছে গোটা দলের প্লেয়াররাই কিন্তু সমান, আর বাংলাদেশের কাছে শুধুমাত্র হামজা চৌধুরীই যেন অন্যতম প্রধান খেলোয়াড়। তো আগামী 25 তারিখ আপুইয়া একাই হামজা চৌধুরীকে বোতলবন্দি করে রাখবে, এটা কিন্তু আগাম জানিয়ে রাখলাম বাংলাদেশের ফুটবল প্রেমীদের। আর বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোট ম্যাচ হয়েছে 9বার, যেখানে ভারত জিতেছে 4বার এবং 5বার ম্যাচ ড্র হয়েছে। মানে বাংলাদেশ তারা কিন্তু এখনও একবারও ম্যাচ জিততে পারেনি আমাদের বিরুদ্ধে। শুধু বাংলাদেশ দলে হামজা চৌধুরীই আসুক বা অন্য কোনো চৌধুরীই আসুক, আগামী 25 তারিখ যে আমরা আবারও বাংলাদেশকে হারিয়ে আমাদের পঞ্চম জয়টা নিজেদের নামে করে নিতে চলেছি, তেমনটা কিন্তু আগাম জানিয়ে রাখছি সকল বাংলাদেশের ফুটবল প্রেমীদের। সেক্ষেত্রে ম্যাচ হেরে কি অজুহাত দেবে সেটা কিন্তু এখন থেকেই ভাবাটা শুরু করে ফেলো বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তো বন্ধুরা, তোমাদের মতে আগামী 25 তারিখ আপুইয়া সে কি হামজা চৌধুরীকে বোতলবন্দি করে রাখতে পারবে? এবং আগামী 25 তারিখের ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।